ধর্মাবলম্বী who believes in Quran and Hadith can never জঙ্গিবাদের কোনো অংশদারিত্ব তারা হইতে পারে। ব্যবস্থাটা কি নেবেন আপনারা? আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং সেটার জন্য মূল জিনিস কাজটা যেটা হলো তদন্ত যারা করবেন এফেক্টিভ তদন্ত হতে হবে এবং সেই এফেক্টিভ তদন্তকারী দলরা এবং সরকারের তরফ থেকে তদন্ত ইনফ্লুয়েন্স করা হবে না। এখন যেমন জুডিশিয়ারি সেপারেট হয়ে গেছে, আমার স্পেসিফিক সাজেশন হলো জুডিশিয়ারি সেপারেট হওয়ার পরে আন্ডার দ্য চিফ জাস্টিস ইনভেস্টিগেশন সেল হওয়া উচিত, মানে জুডিশিয়ারি আন্ডারে, এবং সেই ইনভেস্টিগেশনে এক্সিকিউটিভ গভর্নমেন্টের কোনো হাত থাকবে না, হোম মিনিস্ট্রির কোনো হাত থাকবে না। ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি সেল হলে তার ডেফিনেটলি তদন্ত করে তার দুজনের কাছ থেকে শোনা যাক। আপনি সামনে হাত তুলেছেন। আপনারা দুদলই বলেছেন যে প্রয়োজনীয় আইনানুগভাবে জঙ্গিবাদ দমন করা হবে। আমার প্রশ্ন হচ্ছে, যদি এমন হয় যে প্রয়োজনীয় আইনের মাধ্যমে জঙ্গিবাদ দমন সম্ভব হচ্ছে না, আপনারা কি নতুন আইন প্রণয়ন করতে চান নাকি? আমার যতটুকু ধারণা, যদি আইনের মূল ডিফিকাল্টি, আমি একজন আইনজীবী হিসেবে যদি সরাসরি প্রশ্ন হলো যে এই আইনটাকে, যে আইন দেশে রয়েছে, প্রচলিত আইন রয়েছে, জঙ্গিবাদের আইন হলো একজন মানুষ হত্যাকারী হবে, রাষ্ট্রদ্রোহী কাজ। রাষ্ট্রদ্রোহী কাজ হলো সাংঘাতিক শক্ত আইন রয়েছে, রাষ্ট্রদ্রোহী, দিস অ্যাক্ট ইজ রাষ্ট্রদ্রোহী আমাদের আইন অনুসারে। সুতরাং নতুন আইনের দরকার নেই, এই আইন কুড কমপ্লিটলি কন্ট্রোল দ্য হোল থিং। আচ্ছা, পেছনে যারা মাদ্রাসায় আছে তাদের জন্য কোনো ফিউচারে ভালো যেন ব্যবস্থা থাকতে পারে, তাহলে মনে হয় না আমার জঙ্গিটা আরো বাড়তে পারে। তো এটা সরকারের অনুযায়ী উচিত যে ওদের জন্য ভালো একটা ব্যবস্থা করে দেওয়ার। ধন্যবাদ। আপনি ধর্মাবলম্বী who believes in Quran and Hadith can never জঙ্গিবাদের কোনো অংশদারিত্ব তারা হইতে পারে। ব্যবস্থাটা কি নেবেন আপনারা? আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং সেটার জন্য মূল জিনিস কাজটা যেটা হলো তদন্ত যারা করবেন এফেক্টিভ তদন্ত হতে হবে এবং সেই এফেক্টিভ তদন্তকারী দলরা এবং সরকারের তরফ থেকে তদন্ত ইনফ্লুয়েন্স করা হবে না। এখন যেমন জুডিশিয়ারি সেপারেট হয়ে গেছে, আমার স্পেসিফিক সাজেশন হলো জুডিশিয়ারি সেপারেট হওয়ার পরে আন্ডার দ্য চিফ জাস্টিস ইনভেস্টিগেশন সেল হওয়া উচিত, মানে জুডিশিয়ারি আন্ডারে, এবং সেই ইনভেস্টিগেশনে এক্সিকিউটিভ গভর্নমেন্টের কোনো হাত থাকবে না, হোম মিনিস্ট্রির কোনো হাত থাকবে না। ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি সেল হলে তার ডেফিনেটলি তদন্ত করে তার দুজনের কাছ থেকে শোনা যাক। আপনি সামনে হাত তুলেছেন। আপনারা দুদলই বলেছেন যে প্রয়োজনীয় আইনানুগভাবে জঙ্গিবাদ দমন করা হবে। আমার প্রশ্ন হচ্ছে, যদি এমন হয় যে প্রয়োজনীয় আইনের মাধ্যমে জঙ্গিবাদ দমন সম্ভব হচ্ছে না, আপনারা কি নতুন আইন প্রণয়ন করতে চান নাকি? আমার যতটুকু ধারণা, যদি আইনের মূল ডিফিকাল্টি, আমি একজন আইনজীবী হিসেবে যদি সরাসরি প্রশ্ন হলো যে এই আইনটাকে, যে আইন দেশে রয়েছে, প্রচলিত আইন রয়েছে, জঙ্গিবাদের আইন হলো একজন মানুষ হত্যাকারী হবে, রাষ্ট্রদ্রোহী কাজ। রাষ্ট্রদ্রোহী কাজ হলো সাংঘাতিক শক্ত আইন রয়েছে, রাষ্ট্রদ্রোহী, দিস অ্যাক্ট ইজ রাষ্ট্রদ্রোহী আমাদের আইন অনুসারে। সুতরাং নতুন আইনের দরকার নেই, এই আইন কুড কমপ্লিটলি কন্ট্রোল দ্য হোল থিং। আচ্ছা, পেছনে যারা মাদ্রাসায় আছে তাদের জন্য কোনো ফিউচারে ভালো যেন ব্যবস্থা থাকতে পারে, তাহলে মনে হয় না আমার জঙ্গিটা আরো বাড়তে পারে। তো এটা সরকারের অনুযায়ী উচিত যে ওদের জন্য ভালো একটা ব্যবস্থা করে দেওয়ার। ধন্যবাদ। আপনি দুজনই, স্যার এবং ম্যাডাম, বলল যে আইনি প্রক্রিয়া দিয়ে তারা এগিয়ে যাবে, বাট দুর্ঘটনা ঘটার পরে তো আইনি প্রক্রিয়া শুরু হবে। দুর্ঘটনা ঘটার আগে কি ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ কিভাবে আমরা বের করে আনবো যে জঙ্গিবাদ এরা? আরেকজন। আপনি? ব্যক্তিগতভাবে মনে করি যে জঙ্গিবাদ একটি আন্তর্জাতিক ইস্যু এবং এটা নিয়ে আসলে এবং জাতীয় ইস্যু, এটা নিয়ে প্রচুর রাজনীতি করা হয় এবং আমাদের দেশে এক পক্ষ আর এক পক্ষকে ঘায়েল করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন বিষয় ইউজ করে, এটা করা উচিত নয়। দ্বিতীয় যেটা বলতে চাই আমি জঙ্গিবাদের ব্যাপারে, যে কোনো ভালো কাজে অবৈধ টাকা দিয়ে যদি কেউ দান করে সেটা যেমন বৈধ হয় না, কোনো ভালো কাজ করতে গেলে অবৈধ পন্থায় করা যাবে না। এই সরকার হচ্ছে তার একটা বড় প্রমাণ যে কোনো ভালো কাজ যদি করতে চায় তাহলে অবৈধভাবে ক্ষমতায় এসে সে ভালো কাজ করা সম্ভব না। জঙ্গিবাদদের এটা বুঝতে হবে, এই সরকার একটা অবৈধ সরকার ছিল। চৌধুরী, আপনি খুব ওনার উত্তরটা প্রথম দেই। উনি যেটা বললেন, কিন্তু একজন বলেছেন যে ঘটনার পরে, এটা ঠিক কথা, কিন্তু আমরা কিন্তু ঘটনার পরেই আমরা একটু নড়ে চড়ে বসি। তবে একটা কথা আছে, এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটা কথা আছে যে সাবধানতা থামানোর চেয়ে ভালো, আর থামানো অভিযুক্ত করার চেয়ে ভালো। পরের প্রশ্ন, আব্দুল্লাহ আল হারুন, সিআর দত্ত রোড। নির্বাচন কমিশন জানিয়েছে আগামী 24শে ডিসেম্বর থেকে সেনাবাহিনী মোতায়েন হবে। অন্যদিকে সেনাপ্রধান বলেছেন আগামী 20শে ডিসেম্বর থেকে সেনা মোতায়েন হবে। এটি কি নির্বাচনের সেনাবাহিনীর হস্তক্ষেপ নয়? কি মনে হয় আপনার? আমার তো মনে হয় সরাসরি হস্তক্ষেপ। কেন? তফসিল ঘোষণার পরে সব দায় দায়িত্ব হলো নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যদি ইনস্ট্রাকশন দেয় তাহলে সেনাবাহিনী মাঠে নামবে,
আদারওয়াইজ সেনাবাহিনী নিজে থেকে বলতে পারে না যে আমরা অমুক দিন একটা নির্দিষ্ট দিনে আমরা মাঠে যাব। শ্রোতা দর্শক আর কোনো কারণ মন্তব্য আছে এ বিষয়ে? কি মনে করেন আপনারা? হ্যাঁ, আপনি পেছনে। হ্যাঁ, উনি যা বলেছেন আমি পুরোপুরি একমত। তফসিল ঘোষণার পরে এই দায়িত্বটা পুরোপুরি নির্বাচন কমিশনের। সো বাংলাদেশের সেনাবাহিনী প্রধান অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে যদি এই ধরনের কোন বক্তব্য দেওয়া হয়ে থাকে, আমি মনে করি যে এটা সম্পূর্ণ বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করার বা নির্বাচনকে কলুষিত করার একটা হস্তক্ষেপ। ধন্যবাদ। আর একজন, আপনি। ওই বক্তব্যটা যে সেনাবাহিনীর প্রধান দিয়েছিলেন, আমি শ্রমিক নেতা, তো আমরা একটা মিটিং করতেছিলাম, তখন ভাবছিলাম যে আমরা একটা বিবৃতি দিই এগেনস্টে। নির্বাচন যখন ঘোষণা করা হয় তখন সমস্ত দায় দায়িত্ব পড়ে নির্বাচন কমিশনের উপরে, রাষ্ট্রটা তার নিয়ন্ত্রণে চলে যায়, বিশেষ করে সেনাবাহিনী নির্বাচন সংক্রান্ত যে কোনো কাজে। তো সেইখানে সেনাবাহিনী কি করিয়া বলে যে আমি 20 তারিখে সেনাবাহিনী মোতায়েন করবো 20 তারিখে। এটা অনৈতিক কিনা এবং অনৈতিক হলে এটা শাস্তি কি? শাস্তি কি? জেনারেল চৌধুরী, আমি যতটুকু জানি, মানে আমি জানি না, আমাকে মানে যদি আমি পরে শুনেছি মানে ইয়ের কাছ থেকে, সাংবাদিকদের কাছ থেকে, যে ইলেকশন কমিশনারকে এই প্রশ্ন করা হয়েছিল, চিফ ইলেকশন কমিশনারকে। উনি বলেছেন না না ঠিকই আছে, ওইটা 20 তারিখ থেকেই হবে, এরকম একটা স্টেটমেন্ট উনি দিয়েছেন। যদি ওইটা দিয়ে থাকেন, উনি নিজে শুধরাইছেন, বলেন 20 তারিখ থেকেই হবে। যাই হোক, এটা তো হলো একদিক যে উনি ইলেকশন কমিশন, আমি জানি না এটা সত্যকে মিথ্যা, আমাকে একজন সাংবাদিক বলছে। আমি এই প্রশ্নটা নিয়ে মানে সবার মনেই নেচারালি ইলেকশন কমিশন, আমি নিজেও ইলেকশনের সাথে জড়িত ছিলাম এইভাবে বিভিন্ন ভাবে। নির্বাচন কমিশনার সোহেল হোসেন কিন্তু পরিষ্কার বলেছিলেন যে 24 তারিখ থেকে। হ্যাঁ, কিন্তু পরে বোধহয় ওনাকে একটা প্রশ্ন করেছিল একজন সাংবাদিক, সোহেলকে নয়, দিয়েকে, এই কি নাম ওর, শামসুল হুদাকে। সেনাবাহিনী প্রধানের বক্তব্যের পরেই বোধহয় ওনারা পরিবর্তন করেছে। তাই এটা তো আপনি বুঝেন, মানে কেন এটা পরিবর্তন কেন করছেন ওনাকে জিজ্ঞেস করেন। তবে আমি একটা কথা বলি, ওনার প্রশ্নের উত্তরটা আমি বলতেছি তো, সেনাবাহিনীর হস্তক্ষেপ মানে উনি যদি বলে থাকেন ইলেকশন কমিশনের, তাহলে তো হস্তক্ষেপ ভালো কথা, উনি তো এগ্রি করে কেন, কিংবা উনি বলেন হ্যাঁ এইভাবেই ঠিক হয়েছে, আমরা পরে ঠিক করেছি, উনি তো মেনে নেবেন, তাহলে তার আমি বলি যদি এটা যদি বলে থাকেন তাহলে তো হস্তক্ষেপ হলো না, উনি তো বললেন পরে। যদি এটা খবর যদি ঠিক হয়ে থাকে, আমি অবশ্য খবর শুনি, উনি এইভাবে বলেছেন চিফ ইলেকশন কমিশনার যে হ্যাঁ এটা ওনাকে সাংবাদিক যখন প্রশ্ন করে তখন উনি বলেছেন। না, সেনাবাহিনীর প্রধান কি বলতে পারেন কখন থেকে আসলে সেনা উনি বলতে পারেন তখনই যখন ইলেকশন কমিশনার রিকোজিশন দিবে। ইলেকশন কমিশনার তো উনি বলেছেন যে হ্যাঁ আমরা চেয়েছি 20 তারিখ মোতাবেক। তো নির্বাচন যতক্ষণ পর্যন্ত নির্বাচন শিডিউল না, ইভেন নির্বাচন সম্পর্কে অ্যাবসলিউট ক্ষমতা এবং নির্বাচন সংক্রান্ত সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন। এখানে দুইটা জিনিস আমাকে শেষ করতে দেন। নির্বাচন অ্যাবসলিউট পাওয়ার হ্যাজ বিন গিভেন টু দ্য ইলেকশন কমিশন। There can be no interference by anybody, either his সেনাবাহিনী প্রধান or even caretaker government. Not even caretaker government কোনো অধিকার নাই নির্বাচনের কখন নামানো হবে, কখন নামানো হবে না। এই যে আমার কথাটা তো প্রথমেই তো বলে দিলাম আমি, যে এই যে বক্তব্যটা দেওয়া হয়েছে, আমি শিওর না যে নির্বাচন কমিশন যদি তার আগে না বলে থাকে, নির্বাচন কমিশনের বক্তব্য দেওয়ার আগে যদি সেনাবাহিনী প্রধান এই কথা বলে থাকে, তাহলে আমাদের সংবিধান মোতাবেক এই জাতীয় বক্তব্য দেওয়ার কোন স্কোপ, আমি বলব স্কোপ নেই। আমি একটু এখানে যোগ করি, আমি তো আমার দেয়ার ইজ নো স্কোপ, কোন সুযোগ নেই সেনাবাহিনী। আমি আরেকটা দিকে একটু মানে দৃষ্টি আকর্ষণ করব। আমি যতদূর জানি তত্ত্বাবধায়ক সরকারের যখন আসে, মানে তার সময়কাল শুরু হয়, তখন সশস্ত্র বাহিনীর দায়িত্ব থাকে হলো রাষ্ট্রপতির উপরে। আসলে আমাদের একটু জানা দরকার, পরে সোহেল হোসেন বা শামসুল হুদা সাহেব আসেন, আমার কোনো আপত্তি নেই, তারা তাদেরকে ব্যাখ্যা করবেন। কিন্তু আমার মনে হয় প্রধান প্রশ্নটা ইয়াজউদ্দিন সাহেবকে করা দরকার, যে উনি কোন তারিখে নামাতে বলেছেন। কেননা সশস্ত্র বাহিনী কিন্তু তার দায়িত্ব তার উপরে, ডিফেন্স পোর্টফোলিও তার উপরে মানে ন্যস্ত করা হয়। সুতরাং আমার মনে হয় যে পরবর্তীকালে যখন চাইবে তখনই তো প্রেসিডেন্ট সেই মতোই করবেন না। কিন্তু এই যে একটা মানে ধূম্রজাল বা একটা বিতর্কের সৃষ্টি হলো, তার আগে আমাদের ওই বিতর্কটা নিরসন করা দরকার, যে আমাদের মানে এই ইয়াজউদ্দিন সাহেব কি বলেছিলেন। মুজিয়া চৌধুরী, এই যে বিভ্রান্তি এবং বিতর্ক, এটা কি নির্বাচনের উপরে কোনো প্রভাব ফেলবে নাকি, কোনো উদ্বেগ আছে নাকি? সেটা এখন অনেক
আশঙ্কা তো অনেক নানান সময় সৃষ্টি হয়, কিন্তু তারপরেও আমি আমাদের দলের তরফ থেকে এটুকু বলতে পারি যে নির্বাচন ছাড়া ক্ষমতা বা জনতার রায় নেওয়ার কোনো পথ আওয়ামী লীগের নাই। কোনোদিন তারা নির্বাচন ছাড়া ক্ষমতা যায় নাই, কেউ তাদের বসায়ও দেয় নাই। সুতরাং নির্বাচনই চাই, এটাই।